মহান আল্লাহর অশেষ রহমতে আবারও নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রনি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়। আমি ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। আমার নামটি এখানে বলতে পারছি না, তার জন্য ক্ষমা প্রার্থী। ঘটনাটা বেশ বড়, তাই দুইটি পর্বে লিখছি। ঘটনার প্রথম পর্বটি শুরু করা যাক। ঘটনার সময়কাল 2000 সালেরও আগে। এক লোক ছিলেন, তার নাম ছিল মতি সরকার। এই মতি সরকারের বাড়ি ছিল চর অঞ্চলে। এখানে চরের মানুষ বসবাস করেন। আগে চর এলাকার মানুষদের খুব ছোট করে দেখা হতো। তারা বাজারঘাট করার জন্য নদী পার হয়ে আমাদের এই এলাকায় আসতো। কেউ যেতেন ডাঙ্গার হাট, কেউ বা বিদ্যানন্দ বাজার, আবার কেউ যেতেন বুড়িরহাট বাজারে। চর এলাকার মানুষদের ভাটিয়া বলা হতো, যদিও ভাটিয়া শব্দের অর্থ ভাটিতে অর্থাৎ নিম্নভূমিতে যে সমস্ত মানুষরা বসবাস করেন তারা। এই শব্দটা এক ধরনের ট্রল বা অপমানজনক ছিল। যেমন কারো মাথায় চুল উস্কো খুস্কো দেখলেই বলা হতো, আরে তুই তো ভাটিয়া রে বেটা। আমাদের এলাকায় এই শব্দটি অপমানজনক হিসাবে বিবেচিত হতো। যাক, ঘটনায় ফেরা যাক। এই মতি সরকার ছিলেন চরের এক বৃত্তশালী ব্যক্তি। তার জমিজমা এত বেশি ছিল যে তার কোনো হিসাব ছিল না। তিনি চর এলাকার মাতবর ছিলেন। বিচার সালিশ তিনিই করতেন। নামাজ কালাম তেমন একটা পড়তেন না, কিন্তু মানুষকে লাভের উপর টাকা দিতেন। আর সেই টাকা যদি কেউ ফেরত দিতে না পারত তাহলে তার জমি দখল করে নিতেন। মতি সরকারের বাড়ি একদমই ফাঁকা একটি জায়গায় ছিল। চর এলাকাতে এমনিতেই বেশিরভাগ জায়গা ফাঁকা, বড় গাছ নেই বললেই চলে। আর বাড়িগুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। চর এলাকায় ঘাস অনেক বেশি হওয়ায় গবাদি পশুও ছিল অনেক। মতি সরকারের ছোট একটি ভাই ছিল, তার নাম ছিল রবি সরকার। যদিও এলাকার জমি জমা সবকিছু মতি সরকারই দেখাশোনা করতেন। বছর শেষে রবি সরকার তার অংশ নিয়ে যেতেন। মতি সরকার তার প্রথম স্ত্রীর কাছে কোনো সন্তান না পাওয়ায় তাকে তালাক দেন। তারপর আরেকটি বিয়ে করেন। মতি সরকারের বাড়িতে ছিল দুইটি ঘর, একটি রান্নাঘর, একটি গোয়াল ঘর এবং একটি হাঁস মুরগি পালন করার ঘর, অর্থাৎ খামার বা খোয়ার। রাতের বেলায় তিনি নিজের জমির পাশাপাশি অন্য মানুষের জমিতে পানি দিতেন শ্যালো মেশিন দিয়ে। শ্যালো মেশিনের ঘরটিও বাড়ির পাশেই ছিল এবং তা বাড়ি থেকে স্পষ্ট দেখা যেত। মতি সরকার বেশিরভাগ রাত কাটাতেন ওই শ্যালো ঘরে। একদিন মতি সরকার রোজগার মতো শ্যালো ঘরে যান কাজের জন্য। পরদিন সকালে বাড়িতে ফিরে তার স্ত্রী জানায় খোয়ার থেকে দুটি হাঁস নেই। তিনি রেগে গিয়ে বললেন, ভালো করে দরজা দিতে পারো না? হয়তো শেয়াল নিয়ে গেছে। চর এলাকায় শেয়ালের উপদ্রব অনেক বেশি। এভাবেই প্রায় প্রতিদিন হাঁস মুরগি হারাতে থাকলো। একদিন সকালবেলা দেখা গেল তার গোয়ালঘর থেকে একটি ছাগল নেই। এবার তিনি রেগে গিয়ে তার স্ত্রীকে প্রচণ্ড মারধর করতে লাগলেন আর বলতে লাগলেন, কি করিস তুই বাড়িতে? গোয়ালের দরজা ভালো করে দিবি না? আজ দরজা আমি লাগাবো, দেখি শিয়াল কিভাবে নিয়ে যায়। তিনি সন্ধ্যার পর ভালো করে দরজা লাগিয়ে রাতের খাবার খেয়ে শ্যালোঘরে গিয়ে কাজ করতে শুরু করেন। পরের দিন দেখা গেল তার আরও একটি বড় খাসি নেই। এবার তিনি চূড়ান্ত রেগে গেলেন। ভাবলেন এটা নিশ্চয়ই এলাকার কোনো ছিচকে চোরের কাজ। তিনি এলাকার নাম করা দুই চোরকে ধরে গাছের সাথে বেঁধে পেটাতে লাগলেন আর বলতে লাগলেন, তোদের এত বড় সাহস আমার বাড়িতে চুরি করিস? গ্রামের লোক অনেক জমা হয়ে গিয়েছে, কি হয়েছে তাই দেখতে। কিন্তু এই দুইজন লোকের একই কথা, আমরা চুরি করিনি, আমরা কাল বাড়িতেই ছিলাম। এক পর্যায়ে গ্রামের কিছু মানুষ এসে মতি সরকারকে থামায়। গ্রামের লোকজন বলেন, আচ্ছা এরা যে চুরি করেছে সেটা কি আপনি দেখেছেন? মতি সরকার বললেন, দেখলে কি করতাম, আমাদের এলাকায় এরা দুইজন ছাড়া আর কে চুরি করে বলুন তো? তখন গ্রামের লোকেরা বললেন, আপনি দেখেন নাই তাহলে এভাবে মারছেন কেন? আপনি একজন মাতবর মানুষ, এরা যদি চুরি করতো তাহলে শুধু একটা ছাগল কেন চুরি করবে? করলে তো পুরো গোয়ালঘরই তুলে নিয়ে যেত, তাই না? গ্রামবাসী অনেক বোঝানোর পর লোক দুটোকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর মতি মিয়া সিদ্ধান্ত নেন এবার থেকে রাতের বেলা তিনি বাড়িতে থাকবেন। 2-3 দিন কিছুই হয় না। রাত জেগে পাহারা দেওয়ার পরও যখন কোনো কিছু ধরা পড়ে না, তখন তিনি ভাবেন হয়তো শিয়াল নিয়ে গিয়েছে, এখন আর আসবে না। এরপর একদিন তিনি আবার মেশিন ঘরে থাকতে যান। পরের দিন সকালে দেখেন এবার তার আরও একটি ছাগল নেই। এবার তিনি ধীরভাবে সিদ্ধান্ত নেন যে চুরি করেছে তাকে ধরতেই হবে। তিনি ঠিক করেন মেশিনঘর থেকেই পাহারা দেবেন।
প্রথম রাতে তিনি মেশিন ঘরের বেড়া একটু ফাঁক করে চারদিকে নজর রাখলেন। এভাবে রাত কেটে যায়, কিন্তু কিছুই ঘটে না। দ্বিতীয় রাতেও সেই একই অবস্থা। তৃতীয় রাতে তিনি ওই বেড়ার ফাঁক দিয়ে চোখ রেখে বসে থাকেন। চাঁদনি রাত, আশেপাশে তেমন কোনো বড় গাছ না থাকায় বাড়ি ও গোয়ালঘর স্পষ্ট দেখা যাচ্ছে। তার বাড়ির রান্নাঘরের পেছনে ছিল একটি নারিকেল গাছ। তিনি লক্ষ্য করলেন নারিকেল গাছ থেকে কি যেন একটা মানুষের মতো উল্টোভাবে নেমে আসছে। তারপর আস্তে আস্তে খোয়ারের দিকে যেতে থাকে। তারপর খোয়ারঘরের দরজার পাশে দাঁড়ায়। এবার তিনি বুঝে যান ব্যাপারটা তাহলে এটা। এবার তো কিছু একটা করতেই হবে। এই বদমাইশ জিন আমার হাঁস মুরগি খাচ্ছে। দাঁড়া বেটা, আজকে তোর মজা দেখাচ্ছি। তিনি মেশিন ঘরের বিছানার নিচে থেকে 2 হাত লম্বা একটি রড বের করেন। শব্দ না করে তিনি বাড়ির উঠানে প্রবেশ করেন। দেখতে পেলেন একটি চিকন শরীরের প্রাণী। পা শরীরের তুলনায় অনেকটা সরু, মানুষের মতো দেহ, কিন্তু পায়ের পাতা অস্বাভাবিক বড়। জিনটা মতি সরকারের সামনে বসে আস্তে আস্তে খোয়ারের মুখ থেকে কাঠ ও পাথর সরাচ্ছে। মতি সরকার এতদিনের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। হাতের বড় রড দিয়ে জিনটির কোমরে জোরে একটি বাড়ি মারলেন। জিনটি চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল, আর মুখ ফিরিয়ে মতি সরকারের দিকে তাকালো। মতি সরকার দেখলেন তার মুখ শেয়ালের মতো। রাগে অন্ধ মতি সরকার তখন থামলেন না, জিনটিকে বেদম পিটাতে লাগলেন। এক পর্যায়ে জিনটি আবার সেই নারিকেল গাছের দিকে চলে গেল। এরপর তিনি মেশিন ঘরে না গিয়ে সরাসরি বাড়িতেই ঘুমিয়ে পড়লেন। পরের দিন এই ঘটনা তার স্ত্রীকে বললেন। এভাবে 3 দিন কেটে যায়। মতি সরকার স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত ছিলেন। এক রাতে মেশিন ঘরে কাজ করতে করতে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুম ভেঙে দেখলেন মেশিনটি বন্ধ হয়ে গেছে তেল ফুরানোর কারণে। তিনি তেল দিয়ে আবার মেশিনটি চালু করে শুয়ে পড়লেন, কিন্তু ঘুম আসছিল না। মেশিনের শব্দের মধ্যেও তিনি বাহিরে কিসের জন্য দৌড়াদৌড়ির শব্দ পাচ্ছিলেন, যেন কেউ ঘরের চারপাশে ক্রমাগত দৌড়াচ্ছে। শব্দে মাটি কেঁপে উঠছিল। তিনি কান খাড়া করে শুনলেন, কিন্তু ভাবলেন মেশিনের শব্দের কারণেই মনে হয় এমন হচ্ছে। পরের রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তিনি মেশিন বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। আবার সেই দৌড়ানোর শব্দ। তিনি একটি চিৎকারের শব্দ শুনতে পেলেন। কিরে ভাই! হঠাৎ দরজার সামনে শব্দটি এসে থেমে গেল। টিপটিপ বৃষ্টির মধ্যেও তিনি কোনো প্রাণীর গোঙানির শব্দ শুনতে পেলেন, ঠিক যেমন রাগী কুকুর গর্জন করে। তিনি হেই হেই শব্দ করে কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু তার শব্দ শুনে ঘোঙানির আরো জোরালো হতে লাগলো। মতি সরকার তার হাতের হারিকেনের আলো বাড়িয়ে একটা লোহার রেঞ্চ নিয়ে দরজা খুলতেই চমকে উঠলেন। সেই জিনটি দরজা থেকে ঠিক 3 হাত দূরে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর চেহারা কিছু বুঝে ওঠার আগেই জিনটি ঝাঁপিয়ে পড়ল মতি সরকারের উপর। হারিকেন মাটিতে পড়ে গেল। শুরু হলো দস্তাদস্তি। একসময় জিনটি নিস্তেজ হয়ে ছেড়ে দিল। মতি সরকার দৌড়ে বাড়ি চলে গেলেন। বৃষ্টি এত তীব্র ছিল যে টিনের চালে পড়ার শব্দে তার স্ত্রী ঘুমিয়ে থাকায় তার ডাক শুনতে পাচ্ছিল না। হঠাৎ পেছনে গোঙানোর শব্দ শুনে ফিরে তাকাতেই দেখলেন সেই জিনটি কুচো হয়ে পা ল্যাংচাতে ল্যাংচাতে তার দিকে আসছে। এবার মতি সরকার সিদ্ধান্ত নেয়, আজ হয় আমি মরব, নয়তো ওই জিনটিকে মারব। বাড়ির উঠানে আবারও শুরু হলো লড়াই। জিনটির নখের আঘাতে মতি সরকারের শরীর ক্ষতবিক্ষত হলো। শেষ পর্যন্ত জিনটির দেহে আবারও নিস্তেজ হয়ে পড়ল, কারণ সে মতি সরকারের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। মতি সরকার ওই লোহার রেঞ্চ দিয়ে বারবার জিনটির মাথায় আঘাত করছিল। মতি তখন রাগে কাঁপছিল। হঠাৎ অন্ধকারে রান্নাঘরের দিকে চিকচিকে কান্নার শব্দ শুনতে পেল। নারিকেল গাছের দিকে তাকাতেই দেখল 10 থেকে 12টি লাল আলো, যেন রক্ত চোখ। তিনি ভয় পেয়ে ভাবলেন, এবার ঘরে ঢুকে যাওয়াই ভালো হবে, না হলে কখন কি হয়ে যায় বলা তো যায় না। তিনি আবারও দরজায় জোরে জোরে করাঘাত করতে লাগলেন। অনেক জোরে দরজায় কড়া নড়ার কারণে তার স্ত্রীর ঘুম ভেঙে যায় এবং তিনি দরজা খুলে দেন। তিনি ঘরে প্রবেশ করে জামাকাপড় বদলে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। তিনি উঠোনে কয়েক জোড়া পায়ের হেঁটে বেড়ানোর শব্দ শুনতে পান। শব্দটা অল্প সময়ের জন্য ছিল। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। সকালে যখন ঘুম ভাঙে তখন তিনি কাল রাতের কথা মনে করে দৌড়ে উঠানে যান। গিয়ে কিছুই দেখতে পান না। তিনি তার স্ত্রীকে ডাকেন এবং জিজ্ঞেস করেন, তুমি উঠোনে কিছু দেখেছো? কই না তো। তিনি আর কথা না বাড়িয়ে এলাকার এক ইমাম সাহেবের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন। হুজুরকে যদিও তিনি সবটা বলতে চাননি, কারণ তিনি চোর ভেবে যেই দুজনকে পিটিয়েছিলেন এটা জানাজানি হলে পরে সমস্যা হতে পারে। হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে
তিনি বাড়ি চলে আসেন। সেদিন থেকে শুরু হয় আরও বেশি সমস্যা। কিছুদিনের জন্য তিনি একজন লোক রেখেছিলেন তার মেশিনের কাজ করার জন্য। তিনি বাসাতেই ছিলেন। প্রথম রাতে তার ঘুম ভাঙে উঠোনে কারো হেঁটে বেড়ানোর শব্দে। মনে হয় ঘরের বাহিরে ৫-৬ জন লোক ঘরের চারপাশে ক্রমাগত ঘুরে বেড়াচ্ছে। তিনি বাইরে বের হওয়ার সাহস পান না। এভাবেই রাত কেটে যায়। পরের দিন রাত্রে তার ঘুম ভাঙে তার স্ত্রীর চিৎকারের শব্দ শুনে। তিনি উঠে দেখেন তার স্ত্রী অচেতন হয়ে মাটিতে পড়ে আছে। তিনি তাকে ধরাধরি করে ঘরে নিয়ে এসে আবারও শুইয়ে দেন। তারপর মাথায় পানি দিয়ে তার চেতনা ফেরানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পর তার স্ত্রী সুস্থ হয়। হুঁশ ফিরলে স্ত্রী মতি সরকারকে জড়িয়ে কাঁদতে থাকেন। তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে। উত্তরে স্ত্রী জানান, ওয়াশরুমে থাকা অবস্থায় বাইরে তিনি কয়েক জোড়া পায়ের হেঁটে বেড়ানোর শব্দ পান, সাথে কুকুরের গড়গড় আওয়াজ। তিনি ওয়াশরুম থেকে দ্রুত বেরিয়ে আসতে চান। ঠিক তখনই একটা শেয়ালের দল হবে। এই শেয়ালরা মানুষকে পেলে আক্রমণ করে। হাঁটার সময় তার মনে হচ্ছিল কিছু একটা তার পেছন পেছন হাঁটছে। হঠাৎ করেই কেউ তার নাম ধরে পেছনে থেকে ডাকেন। ভুল করে তিনি পেছনে তাকান। দেখেন লাল দুটো চোখ, মুখ অনেকটা শেয়ালের মতো। কুকুর রেগে গেলে যেভাবে দাঁত খেঁচায়, অনেকটা সেইভাবেই দাঁত খেঁচাচ্ছে। মাত্র 2 সেকেন্ডের জন্য তিনি প্রাণীটিকে দেখতে পান। আর এই ফাঁকেই প্রাণীটি তার পেটে সজোরে লাথি মারে। এই লাথি খেয়ে তিনি মাটিতে পড়ে যান এবং চিৎকার করে অজ্ঞান হয়ে যান। এসব কথা শুনে মতি সরকার তার স্ত্রীকে বললেন, আমি কালকেই এর একটা ব্যবস্থা করব। পরের দিন তিনি চর এলাকার একটি কবিরাজকে বাসায় নিয়ে আসেন। কবিরাজ তার কাজ সেরে বলেন, 90 দিন আপনাদের কেউ গরুর মাংস খাবেন না। আর কেউ যদি গরুর মাংস খেয়ে এই বাড়িতে প্রবেশ করে তাহলে এই বন্ধনটি কেটে যাবে, তাই সাবধানে থাকবেন। বাড়িতে কাউকে খুব একটা ঢুকতে দেবেন না। এভাবে বেশ কিছুদিন কেটে যায় কোনো রকম সমস্যা ছাড়াই। তারা একরকম ভুলেই গিয়েছিল ঘটনাটি। এর মাঝেই মতি সরকারের স্ত্রীর পেটে বাচ্চা আসে। তিনি খুব খুশি হন। একদিন তাদের চর এলাকায় এক বিয়ের দাওয়াত আসে। তিনি তার স্ত্রীকে সেই দাওয়াতে নিয়ে যান। ভালোভাবে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পথে রওনা দেন। দাওয়াত বাড়ি থেকে তাদের বাসার দূরত্ব মাত্র 20 মিনিটের পায়ে হেঁটে। তারা বের হন মাগরিবের আজানের একটু আগে। মাঝ রাস্তায় পৌঁছানোর পর আজান হয়ে গেল। এরপর মতি সরকার লক্ষ্য করেন তাদের পেছন পেছন কে যেন ফিস ফিস করে কথা বলছে। তিনি পেছন ঘুরে তাকালেই কিছু দেখতে পান না। ভাবেন এটা হয়তো মনের ভুল। তারা যখন বাড়িতে প্রবেশ করেন তখন চারদিকে অট্ট হাসির শব্দ ভেসে আসে। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? তার স্ত্রী জানান, না, আমি তো কিছুই শুনছি না। সে রাত থেকেই শুরু হয় আরো বড় সমস্যা। এবার মনে হয় টিনের চালে কেউ ধূপধাপ করে পা ফেলছে। তিনি টর্চ নিয়ে বের হন। টিনের চালের দিকে আলো ফেলেন, কিছুই দেখতে পান না। চারদিকে খুঁজে কিছু না পেয়ে তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করবেন। ঠিক তখনই দেখেন উঠানে দরজার সামনে 4 থেকে 5টি অবয়ব দাঁড়িয়ে আছে। দরজা থেকে 5 থেকে 6 হাত দূরে হবে। তাদের চোখ জল জল করছে। অবয়বগুলো খিলখিল করে হেসে ওঠে। তিনি আতঙ্কে দরজা বন্ধ করে দেন। দরজা বন্ধ করার শব্দে তার স্ত্রী ঘুম ভেঙে যায়। তিনি জিজ্ঞেস করেন কি হয়েছে। তিনি হাতের ইশারায় স্ত্রীকে চুপ থাকতে বলেন। এরপর দরজার ফাঁক দিয়ে টর্চের আলো ফেলেন, কিন্তু কিছুই দেখতে পান না। আর তখন তার মনে পড়ে যায়, হায় হায়, কি করেছি। 90 দিন পার হওয়ার আগেই দাওয়াত বাড়িতে গিয়ে গরুর মাংস খেয়েছি। তিনি ভাবলেন কাল আবার কবিরাজের বাসায় যাবেন। পরের দিন সকালে তিনি কবিরাজের বাড়িতে যান। গিয়ে জানতে পারেন কবিরাজ তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে গেছেন। শ্বশুর অসুস্থ, তাই ফিরতে 1 থেকে 2 দিন দেরি হবে। তিনি হতাশ হয়ে বাড়িতে ফেরেন। সেদিনের মতো কাজ শুরু করেন, কিন্তু রাত নামতেই সে একই সমস্যা আবারও শুরু হয়। টিনের চালের উপর হাঁটা, গড় গড় শব্দ, অদ্ভুত সব আওয়াজ। পরের দিন সকালে ফজরের নামাজের পর তিনি খেয়াল করেন তার মেশিনের শব্দ তিনি শুনতে পাচ্ছেন না। তিনি মেশিন ঘরের দিকে এগিয়ে যান। গিয়ে দেখেন সেই ছেলেটি যাকে তিনি কামলা হিসাবে নিয়োগ করেছিলেন দরজার বাহিরে অচেতন অবস্থায় পড়ে আছে। তিনি প্রথমে ভয় পেয়ে যান, চোর ডাকাতে এসেছিল কিনা সেই চিন্তায়। এরপর ঘরের ভেতরে ঢুকে চারদিকে তাকিয়ে দেখেন সবকিছু ঠিকঠাকই আছে। তখন তিনি ছেলেটির হুঁশ ফেরানোর ব্যবস্থা করেন। হুঁশ ফিরে এলে ছেলেটি বলে, আমি আর এই মেশিন ঘরে কাজ করব না। কারণ জিজ্ঞেস করলে ছেলেটি বলতে শুরু করে, কাল রাতে আমি এখানে ঘুমিয়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে যায়। দেখি মেশিন একা একাই জোরে জোরে শব্দ করছে, আবার একা একাই কমে যাচ্ছে সেই শব্দ। আমি ভাবলাম হয়তোবা কোনো যান্ত্রিক ত্রুটি। উঠে গিয়ে মেশিনটি বন্ধ করে চেক করা শুরু করলাম যে কোথায় সমস্যা।
ঠিক তখন মেশিন ঘরের বাইরে কারো হাঁটাহাঁটির শব্দ পেলাম। দরজা খুলতেই দেখলাম 4-5টি কালো প্রাণী সামনে দাঁড়িয়ে আছে। মুখটা দেখতে অনেকটা শিয়ালের মতো। এরপর ধূপ করে আমার হাতের হারিকেনটি নিভে গেল। প্রাণীগুলোর মধ্যে একটি প্রাণী এসে আমাকে ধরে আছাড় দিল। তারপর আর কিছুই মনে নেই আমার। মতি সরকার সব শুনে বললেন, আরে এটা তেমন কিছু না, তুমি থাকো, তোমাকে কিছু টাকা বাড়িয়ে দেব। কিন্তু ছেলেটি বলল, এই কাজ আমি আর করব না, আপনি অন্য কাউকে দেখেন। সেদিন শেষ রাতের বেলা মতি সরকার ভাবলেন তিনি নিজেই থাকবেন এই মেশিন ঘরে। সেদিন রাত থেকেই মেশিন ঘরে তিনি নিজেই থাকা শুরু করলেন। মাঝরাতে হঠাৎ দরজায় টোকার শব্দ। কে? আমি বশির। তিনি দরজা খুলে দেখতে পেলেন তার পরিচিত এক লোক, তার নাম বশির। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে বশির মিয়া? বশির মিয়া বললেন, রহম আলীর বাসায় একটি সমস্যা হয়েছে। সে তার স্ত্রীকে খুন করেছে। এখনই আপনি চলেন, বিচার করতে হবে। তিনি বললেন, একটু দাঁড়াও, মেশিনটা বন্ধ করে আসছি। তিনি হাতে লাইট নেন, কিন্তু দেখতে পান একটিও জ্বলছে না। তিনি ভাবলেন হয়তো ব্যাটারি শেষ। তখন বশির মিয়া বললেন, আরে লাইট লাগবে না, চাঁদনি রাত, আজ আকাশ পরিষ্কার। তিনি লাইট রেখে রওনা দিলেন বশির মিয়ার পিছু পিছু। এখান থেকে রহম আলীর বাসা 15 মিনিটের হাঁটার পথ। রাস্তার পাশে 1-2টি ঘরবাড়ি থাকলেও বেশ দূরে দূরে। বশির মিয়া আগে আগে যাচ্ছিল, আর মতি সরকার পেছন পেছন। মতি সরকার তাকে ঘটনার বিস্তারিত জিজ্ঞেস করলেন বারবার। বশির মিয়া কোনো কথারই উত্তর দিলেন না। আর মতি সরকার খুব জোরে জোরে হাঁটছিল, তাও বশির মিয়ার নাগাল পাচ্ছিল না কিছুতেই। তিনি রহম আলীর বাসা চিনতেন, কিন্তু এত সময় তো লাগার কথা না, রাস্তাও ঠিক আছে। বশির মিয়া এই বালুময় রাস্তায় কিভাবে এত জোরে জোরে হাঁটছে, এটা তার মাথায় আসেনি আগে। অনেকক্ষণ হাঁটার পর তারা একটি বাড়ির কাছে এসে দাঁড়ান। বশির মিয়া ও মতি সরকার দুজনেই থামেন। তিনি লক্ষ্য করলেন, এটা তো রহম আলীর বাড়ি। তখন বশির মিয়া বললেন, আপনি ভেতরে যান, আমি আসছি। এই বলে বশির মিয়া কোথাও যেন হাঁটা দিলেন। মতি সরকার বাড়ির ভেতরে প্রবেশ করলেন। বাড়ির উঠোনে ঢুকেই তিনি অনেকটাই হকচকিয়ে যান। তিনি দেখতে পান একটা লাশ চাটাইয়ের উপর রাখা। লাশের আশেপাশে কেউ নেই, তবে ঘরের ভেতর থেকে মহিলাদের কান্নার শব্দ আসছে। তিনি ভাবলেন হয়তো কোনো পরিবারের সদস্য হবে, আত্মীয় স্বজন। তিনি সান্ত্বনা দিয়ে বললেন, কান্না কইরেন না, বিচার অবশ্যই হবে। বশির মিয়া মনে হয় কোথাও লোকজন আনতে গেছে, তিনি আসলেই বিচার শুরু হবে। এই কথা তিনি বলে ঘরের উদ্দেশ্যে আরও বেশ কিছু কথা বলেন। তিনি তাকিয়েছিলেন ঘরের দিকে, তবে ঘরের ভেতর অন্ধকার থাকায় কিছুই দেখতে পাচ্ছিলেন না। উঠানে রাখা পিঁড়িতে তিনি বসে পড়েন। পরিবেশটা থমথমে হতে শুরু করে। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু বশির মিয়ার কোনো খবর নেই। তিনি অপেক্ষা করতে লাগলেন। কয়েকবার বাইরে গিয়েও দেখলেন কোথাও কেউ আছে কিনা, কিন্তু বশির মিয়ার কোনো পাত্তাই নেই। বিচারের জন্য যে লোকগুলো থাকার কথা তারাও নেই। তিনি আবার উঠোনে গিয়ে বসেন পিঁড়িতে। চারপাশের পরিবেশটা নিঃশব্দ হয়ে গেল। যে মহিলাগুলো কান্না করছিল তাদের কান্নার শব্দও আর এখন শোনা যাচ্ছে না। তিনি মনে মনে ভাবলেন লাশটা একবার তিনি দেখে আসবেন, কিন্তু আবার ভাবলেন মহিলা মানুষের লাশ দেখা কি উচিত হবে? না থাক, তাও দেখি। একটা সময় লাশের পাশ থেকে একটা গোঙানির শব্দ শুনতে পেলেন। তিনি বেশ ভয় পেয়ে যান। পরে ভাবেন হয়তো মনের ভুল, সামনে লাশ আছে, তাই অনেক কিছুই মনে হচ্ছে। তিনি এবার বাড়ির মহিলাদের ডাক দেওয়া শুরু করলেন, কিন্তু কোনো সাড়া শব্দ পেলেন না। তিনি ঘরের ভেতরে কেউ আছে কিনা দেখার জন্য ঘরে প্রবেশ করলেন। একই, পুরো ঘরটাই তো অন্ধকার। তিনি দেয়াল ধরে হাতড়াতে হাতড়াতে সামনের দিকে এগিয়ে গেলেন। কাউকেই পেলেন না। এবার তিনি দরজা দিয়ে বের হবেন, কিন্তু এবার দরজাও খুঁজে পাচ্ছেন না। ঘরের দরজা তো খোলাই ছিল, চাঁদনি রাত, একটু হলেও তো আলো আসবে ভেতরে, কিন্তু ভেতরের এত অন্ধকার কেন? তিনি আবার হাতড়াতে লাগলেন। হঠাৎ টিনের চালে ধপ করে কোনো কিছু একটা পড়ার শব্দ পেলেন তিনি। এবার আরো ভয় বেড়ে গেল তার। তিনি টিনের বেড়া ধরে দরজা খুঁজছিলেন। এক পর্যায়ে দরজা খুঁজে পান এবং অবাক হয়ে যান। দরজা লাগানো, মানে দরজা তো একটু আগেও খোলা ছিল, তাহলে লেগে গেল কখন? আর লেগে গেলে তিনি শব্দ পেলেন না কেন? তিনি দরজা খুলে উঠানে এসে চমকে উঠলেন। লাশ নেই। কুকুর শেয়ালে নিয়ে যায়নি তো? তিনি চারদিকে খুঁজতে লাগলেন। হঠাৎ একটা ঘুঙানির শব্দ ভেসে আসলো। কোথা থেকে আসছে শব্দটা তিনি বুঝতে পারলেন না। টিনের চালের উপরে আবারও শব্দ। তিনি ভয়ে সেন্স হারানোর মতো অবস্থায় চলে যান। একই, এই শেয়ালের মতো দেখতে প্রাণীটি? ভয়ে তার আত্মা শুকিয়ে যায়। একটি প্রাণী টিনের চালে বসে আছে।
মতি সরকার আর সহ্য করতে পারেন না। ও মা গো বলে একটা দৌড় দেন। দিক বিদিক হয়ে দৌড়াচ্ছেন তিনি। চারদিকে শুধু বালিময় ধুধু প্রান্তর। এক পর্যায়ে তিনি একটু থামেন, দেখেন কোথাও কিছু নেই। তিনি এবার সামনে তাকাতেই দেখতে পান দূরে 4 জন মানুষ হাঁটছে। তিনি ওইদিকে ছুটতে থাকেন আর ডাকতে থাকেন, কিন্তু তারা কেউ মতি সরকারের ডাকে সাড়া দিচ্ছিল না। মতি সরকার লোকগুলো থেকে 10 হাত দূরে এসে পড়েন। এবার তিনি কাপড় দেখে চিনতে পারেন, আরে এটা তো বশির মিয়া। তিনি বশির মিয়ার কাছে গিয়ে জানতে চান, আরে মিয়া কোথায় ছিলেন আপনি? জানেন আমি কি দেখেছি? তখন বশির মিয়া বললেন, কি দেখেছিস তুই? দেখ তো তুই আমার মতো কাউকে দেখেছিস কিনা। এই বলে বশির মিয়া তাকায়। বশির মিয়ার রূপটি তখন ছিল পিচাসের মতো। তিনি চিৎকার করেন সাহায্যের জন্য, কিন্তু বিশাল ধুধু বালুচরে তাকে সাহায্য করার মতো কেউ নেই। হঠাৎ তার কানে হু হু করে একটি শব্দ আসে। তিনি লক্ষ্য করেন 50 থেকে 60 হাত দূরে একটি পালকি। 4 জন পালকি কাঁধে নিয়ে আসছে। হঠাৎ সেই পিচাসগুলো থমকে যায়। পরের দিন তিনি হুঁশ ফিরে পান। তিনি লক্ষ্য করেন তিনি একটি ঘরে শুয়ে আছেন, কিন্তু এই ঘরটি তার নয়। তার গায়ে প্রচণ্ড ব্যথা। একটু পর একজন হুজুর গোছের মানুষ ঘরের ভেতরে ঢুকেন আর জিজ্ঞেস করেন, এখন কেমন লাগছে আপনার? মতি সরকার যদিও কোনো কথা বলতে পারছে না, তাই তিনি ফিসফিস করে বলতে চেষ্টা করেন, আমার কোমরে অনেক ব্যথা করছে। তারপর লোকটি জানায়, আপনি তো চরের মধ্যে পড়েছিলেন। আপনি চরে ওইভাবে পড়েছিলেন কেন বলুন তো? আপনার বাড়ি কোথায়? তখন মতি সরকার বলেন, আমার বাড়ি তো চর বিদ্যানন্দ। লোকটি বলল, আপনি এত দূরে কিভাবে আসলেন? এটা তো বুড়িরহাট। বুড়িরহাট চর বিদ্যানন্দ চর থেকে 5-6 কিলোমিটার দূরে। তখন হুজুর বললেন, আমি কাল রাতে আমার শ্বশুর বাড়িতে ছিলাম। আমার স্ত্রীর সন্তান সম্ভবা। আমি তাকে দেখতে গিয়েছিলাম। ফজরের আজানের আগেই রওনা দিই, কারণ আমার বাড়িতে অনেক কাজ আছে। ছাগল গরু আছে। আসার সময় আপনাকে পড়ে থাকতে দেখি চরের মাঝখানে। আমি একা ছিলাম না, আমার সাথে আমার শালকও ছিল। প্রথমে আমরা ভেবেছিলাম এটা খারাপ কিছু হতে পারে, পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। মনে সায় দিল না। কি হয়েছিল বলুন তো? কি হয়েছিল আপনার? মতি সরকারের কাছে জানতে চাইলেও মতি সরকার বলতে পারেন না। তারপর লোকটি নিজেই মতি সরকারকে ঘোড়ার গাড়িতে উঠিয়ে দেন আর চালককে বলেন, আস্তে আস্তে গাড়ি চালিয়ে হেঁটে হেঁটে তার ঠিকানায় রেখে আসতে। মতি সরকারের স্ত্রী তাকে দেখেই নানান প্রশ্ন করেন। মতি সরকার বলেন, মুকুল মিয়াকে ডেকে দিতে। এই মুকুল মিয়া হলো মতি সরকারের খাস লোক। আমরা যাকে বলি উমুকের ডান হাত উমুকের বাম হাত, সেরকম আর কি। মতি সরকার বললেন, ডাক্তার নিয়ে আসো। আমাদের উজান এলাকায় ভালো কোনো ডাক্তার খুঁজে পাওয়া যাবে দুপুরের পর। মুকুল মিয়া একজন ডাক্তার নিয়ে ফেরেন। ডাক্তার আসেন, মতি সরকারকে ভালোভাবে পরীক্ষা করেন, কিছু ঔষধও লিখে দেন আর কিছু নির্দেশনা। মতি সরকার মুকুল মিয়াকে বলে ওই কবিরাজের কথা, যে প্রথমে এসে বাড়ি বন্ধ করে গিয়েছিল। মতি বললেন কবিরাজকে নিয়ে আসতে। কবিরাজ যদি এখনই না আসতে চায় তাহলে রাতে আসতে বলো। রাতের বেলা কবিরাজ আসেন, এসে সব শোনেন। তারপর বললেন, আপনাদের কত করে নিষেধ করলাম, আপনারা শুনলেন না। এবার আমার আর কিছুই করার নেই। এমন কথায় মুকুল মিয়া বলে ওঠেন, কিছু করার নেই মানে? আপনি তো একবার সমস্যার সমাধান করে গিয়েছেন, তাহলে আবার কেন পারবেন না? কবিরাজ বললেন, মুকুল মিয়া, এক কাজে একবার এদের আটকানো যায়, বারবার এইভাবে আটকানো যায় না। এই বলে কবিরাজ তার সাথে নিয়ে আসা কিছু বালি বাড়ির চারদিকে ছিটিয়ে মন্ত্র পড়ে বাড়িটি আবারও বন্ধ করেন। আরেকটি তাবিজ দিয়ে যান। মতি সরকারকে বলেন, মৃত্যু অবধি এটা যেন আপনি কখনোই না খোলেন শরীর থেকে। একবার গায়ে দেওয়ার পর যদি এক মুহূর্তের জন্য এটি খুলে যায়, এর কর্মক্ষমতা নষ্ট হয়ে যাবে। সেদিন রাতে মতি সরকার স্বপ্নে দেখেন সেই পিচাসগুলো তাকে বলছে, এভাবে আর কতদিন বাঁচবি? এভাবে কেটে যায় 4-5 দিন। বাড়িতে তেমন আর কোনো সমস্যা হয় না। 4-5 দিন পর রাত থেকে শুরু হয় আবার সেই পিচাসদের উপদ্রব। ঘুম আসতো না তার, অনেক কষ্ট হতো। একদিন রাতে মতি সরকার দরজার মধ্যে টোকা দেওয়ার শব্দ শুনতে পান, ঠক ঠক আওয়াজের। তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করেন, তুমি কিছু শুনতে পাচ্ছ? স্ত্রী বললেন, কই না তো। পরের দিন মুকুল মিয়া মতি সরকারকে দেখতে আসেন। মতি সরকার এই মুকুল মিয়াকে বলেন, যেহেতু মেশিনটা অনেক দিন ধরে বন্ধ, তাই মুকুল মিয়াকে একটু দেখতে। মুকুল মিয়া রাজি হয়ে যান। তিনি সেখানে থাকেনও এবং একইভাবে তিনিও সমস্যার সম্মুখীন হন। এক পর্যায়ে তিনিও সেন্স হারিয়ে ফেলেন। এই খবর পৌঁছায় মতি সরকারের কানে। তিনি এবার সিদ্ধান্ত নেন, কোনোভাবেই এই সমস্যাকে আর ছাড় দেওয়া যাবে না। তিনি তার স্ত্রীর সাথে পরামর্শ করেন, তার শ্বশুর বাড়িতে খবর পাঠান ভালো একটা কবিরাজের জন্য।
অবশেষে ভালো একজন কবিরাজের খোঁজ পাওয়া যায়। কবিরাজ আসেন। কবিরাজ এসে উঠানের মাঝখানে আসন পাতেন। মতি সরকার ও মুকুল মিয়াকে পাশাপাশি শোয়ানো হয়। চারদিকে বড় একটি বৃত্ত আঁকা হয়। একটি বৃত্তে কবিরাজ নিজে বসেন, আরেকটি বৃত্তে একজন তুলারাশির জাতক। কিছুক্ষণ পর তুলারাশির যে জাতক, সেই জাতকের উপর জিন হাজির করানো হয় এবং জিনটিকে প্রশ্ন করা হয় এ বাড়িতে কোনো সমস্যা আছে কিনা, বাড়ির সদস্যরা কেউ কোনো অসুবিধা ভোগ করছে কিনা। তুলারাশির গায়ে থাকা জিনটি বলে, আমাকে একটু সময় দিন, আমি সব তথ্য নিয়ে আসছি। 4-5 মিনিট পর তুলারাশির সেই জাতক তিনি গা ছকিয়ে বসেন। কবিরাজ বুঝতে পারেন জিনটি ফিরে এসেছে। এবার জিনটি বলা শুরু করেন, এই বাড়িতে যে জিনগুলো সমস্যা করছে তারা মূলত গেছো জিন। এরা খুব শক্তিশালী না হলেও খুব চতুর, ধরতে গেলে পালিয়ে যায়। এরা সরাসরি মানুষের কোনো ক্ষতি করে না, যদি না মানুষ আগে থেকে এদের কোনো ক্ষতি করে। অনেক বছর আগে যখন এই জায়গায় কোনো বাড়ি ছিল না, তখন এটি ছিল তাদের আস্তানা। সেখানে একটা জিনের পরিবার বাস করত। পরিবারের কর্তা একজন তান্ত্রিকের সাথে বেয়াদবি করলে তান্ত্রিক তাকে বন্দি করে নিয়ে যায়। এরপর তাকে দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। মানুষকে ভয় দেখায়, অসুস্থ করা, আবার ঠিক করে টাকা নেওয়া। জিনটি মুক্তি চাইলে তান্ত্রিক তাকে তা দিতেন না। জিনটির বাকি পরিবার অনেক অনুরোধ করলেও কাজ হয়নি। কয়েক বছর কেটে যায়। তান্ত্রিক মারা যান, কিন্তু জিনটি বন্দিই থেকে যায়। বহু বছর পর সে কোনোভাবে মুক্তি পেয়েছে, নিজের বাড়িতে ফিরে এসেছে। আর পরিবারের বাকি সদস্যরা খবর পেয়ে ছুটে আসে। তাকে বলে, এই জায়গায় এখন বাড়ি হয়েছে, মানুষেরা চলাচল করছে, এখানে থাকা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তারা কর্তাজিনকে তাদের সঙ্গে নিয়ে যেতে অনুরোধ করে, কিন্তু কর্তাজিন রাজি হয় না। অনেক জোরাজুরির পর সে বলে বাকি সদস্যরা যেন চলে যায়। অনেক বছর বন্দি থাকার ফলে কর্তাজিন দুর্বল হয়ে পড়েছে। মতি সরকারের গৃহপালিত পশুদের দিকে নজর দিয়েছে। একদিন মতি সরকার তাকে ধরে প্রচণ্ড মারধর করে এবং হত্যা করে। এই হত্যার দৃশ্য বাকি জিনেরা দেখতে পেলেও অজানা কারণে সাহায্য করতে পারেনি। নিজের পরিবারের এই হত্যার দৃশ্য বাকি সদস্যরা দেখতে পায় এবং তারা এরপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নানান রকমের ক্ষতি করতে শুরু করে। সেদিন রাতে পরিচিত মানুষদের রূপ ধরে তারা মতি সরকারকে এসে চর এলাকায় এক মায়াজাল সৃষ্টি করে ভুলিয়ে ভালিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। মতি সরকার প্রায় আধমরা হয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই এক জিন রাজা পালকিতে করে যাওয়ার সময় ঘটনাটি দেখতে পান এবং সাহায্য করতে এগিয়ে আসেন। এদিকে মুকুল মিয়াও নিজের শক্তির উপরে ভর করে জিনদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং তাচ্ছিল্যপূর্ণ কথা বলেছে। এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে তাকে জমির মাঝখানে আক্রমণ করে। তারা যখন মুকুল মিয়াকে মাটি চাপা দিতে যাবে তখনই ফজরের আজান হয়ে যায়, তাই জিনটি চলে যায়। কবিরাজ বলেন, তুমি একটু জিনগুলোকে হাজির করো আমার সামনে। জিনগুলোকে হাজির করা হয় এবং জিনগুলোকে কবিরাজ ছেড়ে চলে যেতে বলেন। জিনগুলো কোনোভাবেই রাজি হয় না। একটা পর্যায়ে তিনি তাদেরকে মেরে ফেলবেন এই হুমকি দেন। তাতেও যখন ফল হয় না, তিনি একটি একটি করে জিনদের হত্যা করতে শুরু করেন। শুধু একটি জিন কোনোভাবে পালিয়ে যায়। সব কাজ শেষ করে কবিরাজ বলেন, আশা করি আর কোনো সমস্যা হবে না। তবে একটি জিন পালিয়ে গেছে, সে সমস্যা করবে না আশা করি। এরপর কবিরাজ মন্ত্র পড়ে 3টি পেরাক নারিকেল গাছে গুঁড়িতে গেঁথে দেন। তারপর কিছু পানি ছিটিয়ে বাড়ি ফিরে যান। এরপর দিনকাল ভালোই যাচ্ছিল। মতি সরকার ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন। কিছুদিন পর তার প্রথম সন্তান জন্ম নেয়, কিন্তু দুঃখজনকভাবে মৃত। বাচ্চাটির গায়ে কোনো রক্ত ছিল না। এই ঘটনায় মতি সরকারের মন একেবারেই ভেঙে যায়। এতদিন পর সন্তানের মৃত মুখ দেখবেন এটা তিনি আশাও করেননি। দিন কাটতে থাকে। স্ত্রী আবারও গর্ভবতী হন, কিন্তু এবারও সন্তান জন্ম নেয় মৃত। মতি সরকার ভাবেন এটা হয়তো শারীরিক কোনো সমস্যা। তিনি ডাক্তার এবং বৈদ্যের শরণাপন্ন হন। এদিকে ধীরে ধীরে তার স্ত্রী দুর্বল হয়ে পড়ে। কিছু সময় পর স্ত্রী আবারও গর্ভবতী হন। এবার মতি সরকার স্ত্রীকে নজরে রাখেন, তাকে দিয়ে কোনো কাজ করান না, ভালো ভালো খাবার খাওয়ান। একদিন মাঝরাতে হঠাৎ মতি সরকারের ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখেন সিলিংয়ের নিচে উল্টো হয়ে ঝুলে আছে সেই পিচাসটি। চোখ রেখে তাকিয়ে আছে স্ত্রীর দিকে, একদম বানর যেভাবে ঝুলে থাকে সেইভাবে। মতি সরকার হঠাৎ এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে পিচাসটিও ধূপ করে নেমে খাটের নিচে ঢুকে যায়। স্ত্রীও চিৎকার দিয়ে ওঠেন, কি হয়েছে? মতি সরকার সব খুলে বললে তার স্ত্রী খাটের নিচে টর্চ মেরে দেখেন কিছুই নেই। স্ত্রী বলেন, এটা কিছু না, হয়তো তুমি স্বপ্ন দেখেছ। কিন্তু মতি সরকার মানতে নারাজ। পরের দিন সকালে তিনি আবারও জয়নাল কবিরাজকে খবর দেন। কবিরাজ এসে সব কথা শুনেন।
তারপর কবিরাজ বলেন, আপনার সন্তানের জন্য যা যা করা লাগে আমি করব। যদি বাঁচাতে পারি তাহলে আপনি আমাকে কি দেবেন? মতি সরকার বললেন, আপনি যদি আমার সন্তানকে বাঁচাতে পারেন তাহলে আমার 1 একর জমি আমি আপনার নামে লিখে দিব। কবিরাজ রাজি হন। তিনি বলেন, একদমে কেনা একটি পাঠা বাজার থেকে এনে দিন, তারপর যা করার আমি করব। মতি সরকার সঙ্গে সঙ্গে মুকুল মিয়াকে পাঠান বাজারে। সেখান থেকে একটি পাঠা কিনে কবিরাজের হাতে তুলে দেওয়া হয়। কবিরাজ বলেন, আজ রাতেই আমি কাজ করব। ঘরের সব দরজা জানালা বন্ধ থাকুক, আপনারা কেউ বাহিরে আসবেন না। এরপরে কবিরাজ তার রিচুয়াল শুরু করে এবং একটা পর্যায়ে তিনি সফল হন এবং তিনি জানান যে সেই জিনটি যে পালিয়ে গিয়েছিল সেই সমস্যাগুলো করেছে। মতি সরকার অবশেষে বললেন, এবার আর কোনো সমস্যা হবে না তো? যদি হয় তাহলে কিন্তু আমি আপনাকে কিছুই দেব না। জয়নাল কবিরাজ বললেন, আপনার সন্তান সুস্থভাবে জন্ম নিলেই আমি আমার প্রাপ্য বুঝে নেব, ততদিন আমি অপেক্ষা করব। কবিরাজ এরপরে চলে যান। বেশ কিছু মাস পরে মতি সরকারের স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন। মতি সরকারের খুশির আর কোনো সীমা নেই। কবিরাজের বাড়িতে গিয়ে তাকে একটি জমি দিয়ে দেন, কিন্তু সেই সময় নদীর পানি অস্বাভাবিক রকমের বেশি ছিল, তাই জমির অর্ধেকই পানির নিচে। মতি সরকারের দেওয়া জমিটিও তখন পানির নিচেই ডুবেছিল। 3-4 বছর পর পানি কিছুটা স্বাভাবিক হয়, মানে ডুবে থাকা জমিগুলো অনেকটাই পানির উপরে উঠে আসে। ভালো ফসল ফলানোর জন্য কবিরাজ মতি সরকারের দেওয়া জমিতে কয়েকজন লোক দিয়ে হাল চাষ করাতে থাকেন। এই খবর মতি সরকারের কানে যায়। তিনি তাড়াতাড়ি জমির কাছে এসে কবিরাজকে বলেন, আপনি আমার জমিতে হাল দিচ্ছেন কেন? তখন কবিরাজ বলল, আপনি তো আমাকে এই জমিটি দিয়েছেন। তখন মতি সরকার বলে, আমি আপনাকে যে জমিটা দিয়েছিলাম সেটা এখনো নদীর পানির নিচে, আমি আপনাকে এই জমি দেইনি। না না, আপনি আমাকে এই জমিটি দিয়েছিলেন। আমি আপনাকে যে জমিটি দিয়েছি সেটা এখনো নদীর মধ্যে। মতি সরকারের কথায় সায় দিয়ে মুকুল মিয়াও একই কথা বললেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। জয়নাল কবিরাজ উত্তেজিত হয়ে যায়। একটা সময় বলেন, ভাটিয়ারা আসলেই খারাপ হয়। এই কথায় মতি সরকার ও মুকুল মিয়া চটে যান। এক পর্যায়ে জয়নাল কবিরাজকে অপমান করেন এবং তাকে গায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। ততক্ষণে অনেক লোক সেখানে জড়ো হয়ে গিয়েছে। সবার সামনে এভাবে অপমানিত হয়ে কবিরাজ খুব লজ্জাবোধ করেন। তিনি ভাবেন তিনি কাউকে আঘাত করবেন না, কারণ চর এলাকায় মতি সরকারের মতো লোকদেরই দাপট বেশি, আর তার নিজের বাড়ি অনেক দূরে। তিনি মাটি থেকে উঠে মতি সরকারের উদ্দেশ্যে বলেন, কাজটি আপনি ঠিক করলেন না মতি সরকার। মতি সরকার রেগে কবিরাজকে মারতে আসেন, কিন্তু কবিরাজ চুপচাপ সেই স্থান ত্যাগ করেন। বাড়িতে এসে মতি সরকার ঘটনাটি তার স্ত্রীকে বলেন। স্ত্রী শুনে বলেন, আপনার এই কাজটা করা একদমই ঠিক হয়নি। ওনার কারণেই তো আপনি বেঁচে আছেন, আমাদের একটা পুত্র সন্তানও হয়েছে। মতি সরকার বললেন, আমি তো তাকে জমি দিয়েছি, সে কেন আমার জমিতে হাল দেবে? এরপর মতি সরকারের স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে যান। যাওয়ার পথে তার দেখা হয়ে যায় সে জয়নাল কবিরাজের সঙ্গে। তিনি স্বামীর জন্য দুঃখ প্রকাশ করেন। মতি সরকারের স্ত্রী তখন বলেন, আমি আমার স্বামীর সঙ্গে কথা বলে আপনাকে আরেকটা জমি দিয়ে দেব। তখন জয়নাল কবিরাজ বললেন, মা, তুমি বাড়ি ফেরার সময় একবার আমার বাড়ি থেকে ঘুরে যেও, তোমাকে আমি কিছু একটা দেব। প্রায় 4-5 দিন পর যেদিন মতি সরকারের স্ত্রী বাড়ি ফিরছিলেন সেদিন কবিরাজের বাড়িতে যান। কবিরাজ তাকে দেখে খুব খুশি হন এবং উঠানে বসতে দেন। বলেন, তুমি একটু বসো মা, আমি এখনই আসছি। এই বলে কবিরাজ ঘরের ভেতরে যান এবং একটি কাচের বোতলে পানি এনে তার হাতে দেন। মতি সরকারের স্ত্রী জিজ্ঞেস করেন, এটা কি? জয়নাল কবিরাজ বলেন, তোমার স্বামীর অনেক শত্রু, যে কোনো সময় তারা তার ক্ষতি করতে পারে। এটা থাকলে কেউ ক্ষতি করতে পারবে না। মতি সরকারের স্ত্রী মনে মনে খুশি হন, পানি গ্রহণ করেন এবং কবিরাজকে ধন্যবাদ দিয়ে চলে যান। যাবার আগে কবিরাজ বলে দেন, এই বিষয়টি স্বামীকে না জানাতে, তাহলে পানির উপকারিতা নষ্ট হয়ে যাবে। এরপর মতি সরকারকে 7 দিন ধরে সেই পানি খাওয়ানো হয়। তারপর থেকে সমস্যা শুরু। মতি সরকার রাত হলেই ভয় পেতেন। স্ত্রীকে বলতেন, আমার যেন কিসের হাসির শব্দ কানে আসছে, কেউ যেন আমার নাম ধরে ডাকছে, বিকটভাবে হাসছে। আস্তে আস্তে তার শারীরিক এবং মানসিক অবস্থা খারাপ হতে থাকে। তিনি উন্মাদের মতো আচরণ করতে থাকেন। তার স্ত্রী অনেক ডাক্তার দেখান, চিকিৎসা করান, কিন্তু কোনো লাভ হয় না। এক পর্যায়ে তিনি খবর পান একজন ডাক্তারের। তিনি ডাক্তারের বাড়ি অনেক দূরে হওয়ায় একা যেতে পারবেন না, ফলে মুকুল মিয়াকে অনুরোধ করেন তাকে নিয়ে যেতে। মুকুল মিয়াও রাজি হয়ে যায়, কারণ তিনি মতি সরকারের সঙ্গে তার সম্পর্ক ভালোই ছিল। মুকুল মিয়া মতি সরকারকে নিয়ে রওনা দেন ডাক্তারের ঠিকানায়। ডাক্তারের বাড়িতে গিয়ে দেখেন অনেক রোগীর ভিড়। কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাক্তার মতি সরকারকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন।
এবং সকল সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। এরপর ডাক্তার তাকে কিছু ওষুধ দেন এবং বলেন এই ওষুধ গ্রহণ করে তারপর আবার আসতে। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে মুকুল মিয়া ও মতি সরকার সেই গরুর গাড়িতে করে বাড়ির দিকে রওনা হচ্ছিলেন। মাঝ রাস্তায় মাগরিবের আজান দেয়। গরুর গাড়ি ধীরে ধীরে চলতে থাকে। হঠাৎ করে মতি সরকার চিৎকার দিয়ে গাড়ি থেকে নেমে যায়। মুকুল মিয়া ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে। মতি সরকার বললেন, গাড়িতে বসে থাকতে আমার তন্দ্রা লেগে আসছিল, ঘুম আসছিল। একসময় হঠাৎ এক ঝাঁকুনিতে ঘুমটা কেটে যায়। আমি চোখ খুলে দেখি তোমার পাশে দুটো ছায়া হাঁটু গেড়ে বসে আছে, আর তুমি সেই ছায়ার মধ্যে। ছায়া বলতে বোঝাচ্ছিলাম গাঢ় অন্ধকারের মধ্যে আরও এক অন্ধকার। এসব শুনে মুকুল মিয়া বলেন, এটা হয়তো আপনার মনের ভুল। আপনি মানসিকভাবে একটু দুর্বল আছেন। আনুমানিক রাত 9টা থেকে 10টা হবে। তারা এসে পৌঁছায় নদীর ঘাটে। সেখানে নৌকা পারাপার হয়। অবাক করা বিষয় হলো, ঘাটে নৌকা বাঁধা ছিল কিন্তু মাঝি ছিল না। তারা অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু মাঝি এলো না। তখন তারা সিদ্ধান্ত নিল তারা এই নৌকাটি দিয়ে নদী পার হবেন। নৌকার কাছে গিয়ে দেখেন নৌকায় কোনো বৈঠা নেই, এমনকি লগিও নেই। যে লম্বা লম্বা বাঁশ দিয়ে ঠেলা হয় সেটাও নেই। হঠাৎ পেছনে কারো আসার শব্দ শুনতে পান। ঘুরে দেখেন একটি লোক হাতে একটি বস্তা নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তারা ভাবে হয়তো এটাই মাঝি, তাই চিৎকার করে বললেন, এই যে ভাই, এই যে একটু তাড়াতাড়ি আসেন, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আপনার জন্য। লোকটি কাছে আসলে তারা দেখে সে একজন অপরিচিত ব্যক্তি, যাকে তারা আগে কখনোই দেখেনি। সে তাদের থেকে কিছুটা দূরে, প্রায় 10 হাত দূরে দাঁড়িয়ে আছে। তাকে প্রশ্ন করলেও লোকটি তেমন কোনো উত্তর দেয় না, শুধু দাঁড়িয়ে থাকে, চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকে। মতি সরকার ভাবলেন লোকটা হয়তো একটা ভিক্ষুক হবে, হাতে একটি বস্তা এবং গাছের ডাল। ভিক্ষুকই, অন্য কিছু না। আকাশের মেঘ আস্তে আস্তে চাঁদটাকে মুক্ত করতে থাকে। আস্তে আস্তে আলো বাড়তে থাকে। চাঁদের আলোতে নদীর পার আলোকিত হয়ে যায়। তারা লক্ষ্য করেন অন্যদিকে থেকে একটি নৌকা মাঝ বরাবর যাচ্ছিলেন। তারা ডাক দেন, ও ভাই, এদিকে আসেন, আমাদের একটু পার করে দেন। সেই নৌকাটি মাথা ঘুরিয়ে পারে আসতে থাকে। এটা দেখে তারা বেশ খুশি হয়। নৌকা যখন কাছে আসে তখন তারা দেখতে পান একটা লোক চাদর মুড়ি দিয়ে পুরো মাথাটাকে ঢেকে রেখেছে। নৌকাটি ঘাটে ভিড়লে যে লোকটি বস্তা হাতে নিয়ে এসেছিল সে বস্তা সহকারে নৌকায় উঠে যায়, আর তার দেখা দেখি অন্যরাও নৌকায় উঠে পড়ে। বলে রাখা ভালো, নদী প্রস্থে বড় হলেও সে সময় পানি খুব কম ছিল। মাঝ নদীতে খুব বেশি হলে 2 মানুষ সমান পানি হবে। যখন নৌকা মাঝ নদীতে আসে তখন তার বস্তার ভেতর থেকে খসখস আওয়াজ শুনতে পায়। তারা নৌকার পেছনে। মাঝি এক হাত সামনে বসেছিল। হঠাৎ তারা লক্ষ্য করে মাঝি কিছু একটা বস্তা থেকে বের করে খাচ্ছে। মুকুল মিয়া বলতে থাকেন, আরে ভাই, কি করছেন, আগে পার করে দিন। তাদের কথা শুনে মাঝিরা ঘুরে তাকায়। তারা দেখতে পায় যে দৃশ্য, সেই দৃশ্য বর্ণনা করা অসম্ভব। তারা বস্তা থেকে একটা মানুষের লাশ বের করে খাচ্ছিল। এরপর তারা ভয় পেয়ে পানিতে লাফ দেয়। পানি কোমর পর্যন্ত ছিল। তারা প্রাণপণ দৌড়াতে থাকে পাড়ের দিকে, আর পেছন থেকে অট্ট হাসি শুনতে পায় মুকুল মিয়া আর মতি সরকার। অবশেষে তারা পাড়ে ফিরে আসেন। তারা পেছন ফিরে তাকান, দেখেন নৌকাটি নেই। মুকুল মিয়া বললেন, জানি না আজ কার পাল্লায় পড়ব। আবার কিছুক্ষণ হাঁটার পর মতি সরকার বললেন, আমার পেট খুব মোচড় দিচ্ছে, আমি এখন একটু ওয়াশরুমে যেতে চাই। মুকুল মিয়া রাজি হয় না এই কথায়। মুকুল মিয়া বলে, যা করার বাড়িতে গিয়ে করতে হবে। কিন্তু মতি সরকার হাঁটতেই পারছে না। বাধ্য হয়েই মুকুল মিয়াকে রাজি হতে হয়, এবং মুকুল মিয়া খেয়াল করেন যে মতি সরকার খুব দ্রুতই তার প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে বেরিয়ে এসেছেন, এবং বের হয়ে এসে তিনি খুব দ্রুত হাঁটতে শুরু করেছেন। মতি সরকার কোনো কথা না বলে হনহন করে হেঁটেই চলেছেন। এত তাড়াতাড়ি তিনি ফিরে এলেন কিভাবে? তিনি হঠাৎ বুঝতে পারেন, দেখতে পান মতি সরকার ভেবে যার সাথে তিনি এসেছেন তার মুখ সেই নৌকার মাঝির মতো। তিনি ভয়ে দৌড়াতে শুরু করেন। অদূরেই একটি ঘর দেখতে পান। ঘরের ভেতরটা অনেকটাই অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তিনি ঘরে ঢুকে কাউকে না পেয়ে দরজা লাগিয়ে দেন। এরপর তিনি দরজায় করাঘাতের শব্দ শুনতে পান, কিন্তু কোনোভাবেই খুলেন না। এক পর্যায়ে তিনি অতিরিক্ত ভয় পেয়ে সেখানেই চেতনা হারান, এবং যখন জ্ঞান ফিরে তখন তিনি নিজেকে আবিষ্কার করেন তার বাড়িতে, এবং তার স্ত্রী জানান যে গতরাতে মতি সরকারের ছিন্নভিন্ন লাশ পাওয়া গিয়েছে। যাই হোক, এরপরে অনেক বছর কেটে যায়। তিনি তার সন্তানকে নিয়ে মতি সরকারের বাড়িতেই থাকেন। 25-26 বছর হয়ে গিয়েছে। বাতেন সরকার অর্থাৎ মতি সরকারের ছেলে, তার বয়স তখন 29 থেকে 30 হবে। বাতেন সরকার বিয়ে করেন। তার পরিবারে 3টি ছেলে সন্তান জন্মগ্রহণ করেন। প্রথম সন্তানের বয়স 8 বছর, দ্বিতীয় সন্তানের বয়স 6,
এবং তৃতীয় সন্তানের বয়স 3 বছর। আর বাতেন সরকারের স্ত্রী যে ছিলেন তার নাম আসমা বেগম। এনার বাড়ি 14 থেকে 15 কিলোমিটার দূরে। তো মতি সরকার মারা যাওয়ার পর তার স্ত্রী যিনি ছিলেন উনি একজন মহিলা মানুষ হয়েও এতগুলো জমি একা চাষ করতে পারতেন না, তাই তিনি কিছু জমি বন্ধক রেখেছিলেন, কিছু জমি নামমাত্র মূল্যে বিক্রি করে দিয়েছিলেন। এদিকে বাতেন সরকারের ছিল জুয়ার অভ্যাস, মাঝে মাঝে তিনি হারতেন এবং এভাবে জমি জমাও তিনি অনেক খুইয়েছেন। তো একদিন সকালবেলা বাতেন সরকার খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন তার ঘরে। হঠাৎ এক ছেলে এসে বাতেন সরকারকে ডাকতে থাকেন। বাতেন সরকারের ঘর থেকে বের হয়ে দেখেন ওই যে লোকগুলোর কাছে তিনি জমি বিক্রি করেছিলেন জুয়ার বোর্ডে হেরে, তার 2টি ছেলে এসেছে। একটি ছেলে বলতে থাকেন, আব্বা আপনাকে নদীর পাড়ে জমির কাছে এখনই ডাকছে। তো বাতেন সরকার জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? ছেলেটি বলল, অত কিছু জানি না, আব্বা আপনাকে এখনই ডাকলো। বাতেন সরকার বললেন, তোমরা যাও, আমি আসছি। বাতেন সরকারের সাথে তার বাড়ির পাশের একজন ব্যক্তি ছিল, তার নাম সাত্তার আলী। তার সাথে আবার এই বাতেন সরকারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি যাওয়ার সময় সাত্তার সাহেবকে সঙ্গে নিলেন। এদিকে নদীর পাড়ে এসে তিনি দেখেন যে অনেক মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যে থেকেই যার কাছে জমি বিক্রি করেছিলেন তিনি এগিয়ে এসে বললেন, কি বাতেন মিয়া, এই ছেলে কি বলছে? একটা ছেলের দিকে ইশারা করেন তিনি। ছেলেটি বলে, এই জমি আমাদের, আমি এখানে জমিতে চাষের জন্য সীমানা দিতে এসেছিলাম। আমি সীমানা দিতে যাব, তখন এই ছেলেটি আমাকে বাধা দেয়। আমি জিজ্ঞেস করি, এটা আমার জমি, আপনি আমাকে বাধা দিচ্ছেন কেন? তখন ছেলেটি বলে, না, এটা আমাদের জমি। এক পর্যায়ে এটা নিয়ে গন্ডগোল বাধে। বাতেন সরকার যার কাছে জমি বিক্রি করেছিলেন তাকে বলেন, কোথা থেকে কোন এক ছেলে এসে বলল এই জমি তার, আর আপনি আমাকে সেজন্য ডেকে নিয়ে আসলেন? তো এরকম অনেক কথাবার্তা হচ্ছে। এই জমির পাশে আরেকটা জমি ছিল, তাদের মধ্যে কিছু জমি বাতেন সরকারেরও ছিল। তাই তিনি সাত্তার আলীকে সঙ্গে নিয়ে জমিতে মাপ দিতে থাকলেন, কতটুকু ফসল ফলাবেন এই নিয়ে। প্রায় দুপুর নাগাদ ওই ছেলেটি একটি লোককে সঙ্গে নিয়ে নদীর পাড়ে আবারও আসলো। ওইখানে তখন বাতেন সরকার, সাত্তার আলী আর যার কাছে জমি বিক্রি করেছিল তিনিও ছিলেন। ছেলেটি একজন বৃদ্ধকে নিয়ে এসেছেন, বয়স 60 থেকে 65 হবে। কিছুক্ষণের ভেতরে চলেও আসেন তারা। কাছে আসতেই দেখা গেল বৃদ্ধ একটি লোক, আর কেউ নয়, সেই জয়নাল কবিরাজ। কি ভাবছেন ঘটনাটি এখানেই শেষ? এটা ঘটনার ভূমিকা মাত্র। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করি ঘটনার দ্বিতীয় পর্ব খুব দ্রুতই আমাদেরকে পাঠাবেন। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিবেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো সত্য ভয়ের ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।